হ্যালো এসএসসি 26। সারা বছর বাংলা না পড়ে শেষ সময় এসে কিভাবে এত বড় সিলেবাস শেষ করবে বুঝে উঠতে পারছো না? মাত্র 3 দিনে যেভাবে যে ইম্পর্টেন্ট গদ্য এবং পদ্যগুলো পড়লে তোমার বাংলার প্রস্তুতি হবে সবচেয়ে সেরা, এবং যেভাবে প্রস্তুতি নিলে তুমি বাংলাতে 90+ নম্বর পাবে, তাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? ভাইয়ারা কেমন আছো তোমরা? সো চলে আসলাম আজকে তোমাদের বাংলা সাজেশন নিয়ে, এবং তোমরা কিভাবে আসলে বাংলা কোন কোন গদ্য এবং পদ্যগুলো পড়লে আসলে সৃজনশীলগুলোর ভালোভাবে আনসার দিতে পারবে এবং কিভাবে আনসার দিবে সবকিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। সো ভাইয়ারা দেখো, বাংলা সৃজনশীল আসলে এক্স্যাক্ট তো বলা যায় না যে কোথায় থেকে আসলে আসবে, কারণ তোমাদের যে অধ্যায়গুলো যে পদ্যগুলো এবং গদ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে আসবে, এটা তো আমরা সবাই জানি। মানে এগুলো তো আমরা সবাই জানি যে এর ভিতর থেকে আসবে, বাট আমরা এটা বলতে পারি যে এর ভিতরে কোন কোন গদ্য এবং পদ্যগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এবং যেখান থেকে সচরাচর সৃজনশীল আসে। এছাড়াও তোমাদের ধরো এমসিকিউ এর জন্য তোমাদের কিন্তু বাংলাতে সমস্ত চ্যাপ্টারগুলোই ভালোভাবে পড়ার লাগবে, কেননা এমসিকিউ কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে আসবে, তাই না? তো সেই হিসেবে তোমাদের বাংলাতে তো ধরো এমসিকিউ গুলো সমস্ত চ্যাপ্টারেরই এমসিকিউ গুলো পড়ার লাগবে। সো কিভাবে ভালো করে পড়বা এবং কিভাবে কি করবা সবই জানাবো আজকের ভিডিওটিতে। তো দেখো, তোমাদের কিন্তু পরীক্ষাতে বাংলাতে কিন্তু তোমাদের সিকিউ লিখতে গিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা সবাই প্রত্যেকেই ভালোভাবে সিকিউগুলো আনসার করতে পারবা। বাট তোমাদের যেখানে সমস্যা হবে সেটা হচ্ছে এমসিকিউ। কেননা গত বছর আমিও কিন্তু এমসিকিউতে খারাপ করছিলাম বাংলায়। আমার বাংলা এমসিকিউর জন্য আমার বাংলা বাংলা প্রথম পত্রে কিন্তু নাম্বারটা কমে এসেছিল, বাট আমি ট্রিক্স ট্রিক্স ব্যবহার করে আমি নিজের একটা অন্যভাবে একটা প্রস্তুতি নিয়ে আমি সেখানে মন খারাপ না করে আমি বাংলা দ্বিতীয় দিয়ে আমি নাম্বারটা আরো হাইয়ে নিয়ে গিয়েছিলাম। তো কিভাবে সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো, তোমরা যদি জানতে চাও কিভাবে তোমরা হচ্ছে এগুলো কভার করবে, বাংলা পরীক্ষার প্রথম পরীক্ষা যদি খারাপ হয়ে যায় কিভাবে তুমি দ্বিতীয় দিয়ে কভার করবে, সবকিছুর ভিডিও আনবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমরা আসি আজকে গদ্যের ভিতরে তোমরা কি কি পড়বা। তো দেখো, শুভা শুভা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, আমাদের বেলায়ও এসছে শুভা থেকে প্রশ্ন, তার আগেও এসছে, তার আগেও এসছে, এইভাবে প্রত্যেক বোর্ডে শুভা থেকে প্রশ্ন আসে, এটা মাস্ট। শুভা ইজ আ মাস্ট চ্যাপ্টার, এখান থেকে তোমার আসবেই। সো তোমরা শুভা চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখবা। এখন কিভাবে পড়বা যদি বলো যে ভাইয়া এতগুলো চ্যাপ্টার আসলে কিভাবে পড়বো, দেখো তোমার হাতে এখনো 3 দিন সময় আছে। 3 দিনে যদি তুমি রিডিং পড়ো এগুলো ভালোভাবে, এইগুলো এই যে প্রত্যেকটা দেখছো এটা 5টা, এটা 5টা, সো এই 5টা মোট 10টা তোমার রিডিং করতে হাইস্ট কয় ঘন্টা লাগবে ভাইয়া? ভালোভাবে যদি তুমি রিডিং করো তাহলে তোমার সর্বোচ্চ 5 ঘন্টা লাগলো। দুইটা এই 10টা মোট রিডিং করতে 5 ঘন্টা লাগলো ভালোভাবে যদি রিডিং করো। তাহলে দেখো 5 ঘন্টাতে তোমার সব শেষ হয়ে যাচ্ছে। এবার আরো কিছু যে জিনিসগুলো লাগবে, আমাদের কিছু জিনিস মেমোরাইজ করার লাগবে, কিছু জিনিস মুখস্থ করার লাগবে। কোন কোনগুলো সেগুলো বলছি। তো প্রথমে আসো, দেখো শোভা, তারপরে পড়বা হচ্ছে বই পড়া, তারপরে দেখবা হচ্ছে নিম গাছ, তারপরে দেখবা হচ্ছে একুশের গল্প। এটা তোমাদের নতুন সংযোজন করছে এই জন্য দিলাম একুশের গল্প, ইনশাল্লাহ এখান থেকে দেবে। কেননা নতুন সংযোজন থেকে ধরো কিছু না কিছু তো দেবে। তো কি দেবে সেটা এখান থেকে দিতে পারে, একুশের গল্প থেকে দিতে পারে। তো একুশের গল্পটা তোমরা ভালোভাবে পড়ে যাও। তারপর হচ্ছে শিক্ষা এবং মনুষ্যত্ব, শিক্ষা এবং মনুষ্যত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা এবং এই বই পড়া, এই দুইটা কিন্তু সেম টাইপ, একদম সেম টাইপ। তাই এই দুইটা জিনিস কিন্তু মানে ওলট পালট করে ফেলো না। ধরো পরীক্ষায় প্রশ্ন যখন তোমাকে দেবে তখন কিন্তু এমন টাইপের প্রশ্ন দেবে যে উদ্দীপকের গল্পটি কোন গল্পের সাথে মিলিত রয়েছে, বা কোন কোন লেখকের তোমার চেতনার সাথে হচ্ছে মিল, মানে কি বলে ওটাকে, কোন লেখকের গল্পের সাথে তোমার ধরো মিল পাওয়া যাচ্ছে, সো এই টাইপের কিছু হচ্ছে, বা সাদৃশ্য পাওয়া যাচ্ছে। তো এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু আসবে। সো সেই জায়গাতে তুমি কিন্তু গুলিয়ে ফেলো না বই পড়া এবং একুশের গল্পের ভিতরে। সো এই জিনিসগুলো, সরি, বই পড়া এবং শিক্ষা এবং মনুষ্যত্বর ভিতরে কিন্তু গুলিয়ে ফেলো না। সো যাই হোক, সো এই 5টা ভালোভাবে গদ্য পড়ে নিও। এবং এখান থেকে কিভাবে কি করবা দেখো, গদ্য পড়ার পরে তোমরা এমসিকিউ এর জন্য কি করবা দেখো। প্রথমে গদ্য থেকে, এখন তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে ভাইয়া কবিদের বা লেখকের জন্মসাল, লেখকের মৃত্যুসাল এগুলো কি মুখস্থ করা লাগবে? যদি একবারে বলি যে না ভাইয়া মুখস্থ করা তোমার লাগবে না, তুমি একবার পড়ে যেও। তোমার একটা ধারণা থাকা উচিত যে আসলে কোন লেখক কত সালে জন্মগ্রহণ করতে পারে। সো এইভাবে তুমি জিনিসটা একটু ধারণা নিও। এগুলো আসলে তেমন দেয় না, আর যদিও দেয় ওই দু একটা বোর্ড যেগুলো হার্ড হয় অনেক, সেইখানে দু একটা দেয়। তোমাদের প্রশ্ন যদি খুব হার্ড করে এমসিকিউ, তো সেখানে এক দুইটা দিতে পারে। তো সচরাচর দেয় না। সো ওই জিনিস নিয়ে টেনশন করার দরকার নেই। সো টেনশন কোথায় হবে, তোমরা হচ্ছে কোন কোন লেখক আসলে কোন কোন বই লিখেছে এবং কোন কোন বই কোন লেখকের, এই জিনিসগুলো, বা কোন উপন্যাস কোন লেখকের, তারপরে হচ্ছে কোন গল্প কোন লেখকের, এই জিনিসটা যদি তোমরা মুখস্থ করতে পারো অনেক ভালো। তোমরা ট্রিক্স ট্রিক্স খাটায় এই কয়দিনে এই জিনিসগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো। তো যাই হোক, তাহলে এইখান থেকে আমরা এই 5টা পড়বো। আর পড়বো হচ্ছে পদ্য থেকে। দেখো পদ্য থেকে কি কি, কপোতক্ষ নদ, আমাদের মাইকেল মধুসূদন চাচার কপোতক্ষ নদ। তো এই জিনিসটা হচ্ছে ভালো করে পড়ো, এখান থেকে প্রতি বছরই হচ্ছে তোমার প্রশ্ন আসবে। তো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে যে
মাইকেল মধুসূদন দত্তের মধ্যে দেশপ্রেম কিভাবে ফুটে উঠছিল সেই সব জিনিসপাতি এখান থেকে তোমার ব্যাখ্যা করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে উদ্দীপকের কবির উদ্দীপকের লেখকের মানে উদ্দীপকের একটা কোনো কিছু দেওয়া থাকবে এবং সেটার সাথে মাইকেল মধুসূদনের দেশপ্রেমের যে সাদৃশ্য বৈসাদৃশ্য এই টাইপের কিছু প্রশ্ন এখান থেকে হবে সৃজনশীল। সো তোমরা এটা পদ্যটা পড়ে এটার মূল ভাবটা পড়বা, মূল ভাব পড়ার পর এখান থেকে কিছু শব্দার্থ পড়বা এবং প্রত্যেক থেকে কিন্তু শব্দার্থ পড়বা, ঠিক আছে? সো এখান থেকেও শব্দার্থ পড়বা এবং সাথে সাথে কবি কি কি লিখেছিল, তার আর কি কি বই ছিল, তার আর কি কি উপন্যাস ছিল, সো এই টাইপের কিছু জিনিসপাতি পড়বা। তারপরে দেখো এই দিন সেই মাঠ, এখান থেকেও সেম ভাবে পড়বা জীবন সঙ্গীত আর আমি কোনো অগন্তুক নই এবং বোশেক। সো এই জিনিসটা তোমাদের নতুন সংযোজন। সো বোশেক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের যে একটা চ্যাপ্টার আছে, সো ওই জিনিস দুইটা তুমি পড়তে পারো। সো এইটা আর এইটা তুমি একটু নতুন সংযোজনের ভিতরে পড়তে পারো এখান থেকে, অথবা এখান থেকে সৃজনশীল দিতে পারে। কেননা ধরো নতুন সংযোজনের মধ্যে থেকে যদি কিছু দেয় তাহলে বসে অথবা উমর রাদিয়াল্লাহু আনহু দেবে। সো যাই হোক, তো তোমরা দেখো কি করবা। তোমাদের তো মোট 7টা সিকিউ এর আনসার দিতে হবে, তাই না? তো দেখো তোমরা এখান থেকে দিবা কিছু 3টা, এখান থেকে দিবা 3টা, এখান থেকে দিবা একটা। এটা কি? এটা হচ্ছে উপন্যাস। তো উপন্যাসে দেখো কি কি আছে। উপন্যাসে আছে হচ্ছে 1971। কি আছে? 1971। এটা তোমাদের নতুন উপন্যাস দিয়েছে। সো এখন তোমাদের বলি, উপন্যাসটা আসলে যাদের পড়া হয় নাই তারা কি করবা। তারা দেখো ভাইয়া উপন্যাসটা একবার রিডিং দেওয়ার চেষ্টা করবা এবং তোমরা যদি চাও যে উপন্যাসের উপরে একটা 10 থেকে 15 মিনিটের ভিতরে বা 20 মিনিটের ভিতরে একটা শর্ট ভাবে উপন্যাসের যে মেইন থিম, লাইক উপন্যাসে কোন কোন চরিত্র এবং সেই চরিত্রগুলোর কাজ, সেই চরিত্রগুলোর ভূমিকা এবং কিছু তার ভিতরে যে যে সমস্ত শব্দার্থ টাইপের আছে বা যে কোনো অর্থ আছে বা জ্ঞানমূলক টাইপের আছে বা কার কি কাজ আছে, এই জিনিসগুলো যদি জানতে চাও শর্টে 15 থেকে 20 মিনিটের ভিডিওর ভিতরে যদি এক্সপ্লেন জানতে চাও, তাহলে তোমরা কমেন্টে জানাও যে ভাইয়া এমন একটা এক্সপ্লেন দিও যেখানে 1971-এর এই উপন্যাসটা খুব সহজে তুমি বিশ্লেষণ করে দিও। তো তোমরা যদি চাও তাহলে আমি ইনশাল্লাহ এটা দিব, যে উপন্যাসটা আসলে 10 থেকে 15 মিনিটের ভিতরে যাদের মনে করো এখনো পড়া হয় নাই ঠিকভাবে তারা রিডিং করে নিও এবং রিডিং করার পর আমার ভিডিওটা দেখলে মোটামুটি সমস্ত ইনফরমেশনগুলো নোট করে ফেলতে পারবা। তো যদি চাও তাহলে জানাও। সো মোটামুটি এই ছিল আমাদের গদ্য পদ্য এবং উপন্যাসের সাজেশন, যে এইগুলো ভিতরে ভালোভাবে পড়বা। দেখো সব রিডিং কিন্তু সব দিবা, বাট এইগুলো হচ্ছে মেন এগুলো থেকে তোমার সৃজনশীল আসবে ইনশাল্লাহ। এবার তোমাদের বলি যে সৃজনশীলে আসলে কিভাবে ভালো করবা এবং সৃজনশীলে কিভাবে আসলে পূর্ণাঙ্গ নাম্বার পাবা। সো দেখো সৃজনশীল কিন্তু সবাই লেখে, সবাই কিন্তু সৃজনশীল লেখে, বাট নাম্বার কিন্তু সবাই ফুল মার্কস পায় না। তুমি কি করবা, সৃজনশীল প্রথম সৃজনশীলটা যে পরিমাপে লিখবা একদম 7 নম্বর সৃজনশীলটাও সেই পরিমাপে লিখবা। প্রথম সৃজনশীল যদি 5 পেজ লেখো, 7 নম্বর সৃজনশীলটাও 5 পেজ লিখবা এবং উল্টা পাল্টা কিচ্ছু লেখার দরকার নেই। অনেকে কি করে, গ লিখবে 2 পেজ, ঘ লিখবে 2 পেজ, এরকম ভাবে গ ঘ সব 2 পেজ করে লিখতে লিখতে যাবে। অনেক মানে উদ্দীপক থেকে তুলে বলো, নিজের বানানো বলো, উল্টা পাল্টা জিনিস লিখে খাতা ভরায় দেয়। ভাই খাতা ভরায় মার্ক পাওয়ার টাইম আর নাই। এখন যেহেতু তোমাদের SSC 26 অনেক কিছুই কড়াকড়ি করছে, সো আমরা তো বলতে পারি না আসলে কিভাবে কি তারা খাতাটা দেখবে। সো সেই হিসেবে ভাই তুমি যতটুকু মেইন তথ্য, ধরো মেইন তথ্য যতটুকু, তুমি মেইন তথ্য দিয়ে গ লিখবা 1.5 পেজ, ঘ লিখবা 1.5 পেজ বা তার একটু বেশি। সো এইভাবে তুমি এই পরিমাপে যতগুলো সৃজনশীল আসে 7টা সৃজনশীল সব লেখার চেষ্টা করবা। আমি যে ভুলটা করেছিলাম সৃজনশীল লেখার টাইম, যে আমি এই প্রথম 2-3টা সৃজনশীল ভাই মনের মাধুরী মিশায়ে এমনভাবে লিখছিলাম 10-এ 10, প্রথম 2-3টা 10-এ 10, বাট লাস্টের যে সৃজনশীলগুলো সেগুলোর সাথে কিন্তু আমি সামঞ্জস্য রাখতে পারি নাই। মানে প্রথম সৃজনশীলগুলো আমার হাতের লেখা ছিল একরকম, লাস্টের সৃজনশীলগুলো আমার হাতের লেখা ছিল একরকম। সো মেলা কারণেই আমি বাংলা প্রথম পত্র পরীক্ষা আমার খারাপ হয় মোটামুটি, বাট আমি সেকেন্ড দিয়ে অনেক ভালো করে ফেলাই। তো সেই কাহিনী এবং সেইভাবে কি কি সাজেশন লাগবে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো, যে আসলে বাংলা দ্বিতীয় এবং বাংলা প্রথম মিলায়ে মোট কিভাবে তোমরা ভালো রেজাল্ট করবা, ভালো নম্বর পাবা এবং কিভাবে MCQ গুলো পড়বা, বাংলা দ্বিতীয় পত্রের কিভাবে MCQ গুলো পড়বা এবং কিভাবে না পড়েও শেষ মুহূর্তে এসেও যারা মনে করো সারা বছর কোনো পরিচ্ছেদ ঠিকভাবে পড়ো নাই, কোনো ব্যাকরণ টিচারের কাছে পড়ো নাই, তারা কিভাবে শেষ সময়ে এসে বাংলা দ্বিতীয় প্রস্তুতি নিবা MCQ এর, তারা যদি জানতে চাও তাহলে হচ্ছে সেই নিয়েও আমি তোমাদের একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। কারণ আমি কিন্তু ভাই বাংলা দ্বিতীয় সারা বছর, বাংলা দ্বিতীয় বলো বাংলা প্রথম বলো, সারা বছর কিচ্ছু করি না ভাই, সত্যি কথা বলছি। আমি লাস্ট মোমেন্টে এসে বাংলা দ্বিতীয় এবং বাংলা প্রথম সেরেছিলাম, কিভাবে সেরেছিলাম সব কিছু নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। সো আজকের মতো এতটুকুই ভাইয়েরা। দেখো এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নিও এবং সুন্দরভাবে তোমরা রিডিং পড়ো। রিডিং পড়ার পরে সেখান থেকে তোমরা MCQ সলভ করবা। MCQ সলভ করার পরে 2-একটা সিকিউ দেখবা, আসলে বোর্ডের সিকিউগুলো কিভাবে আসে, কোন প্যাটার্নে আসলে প্রশ্ন করে, এগুলো দেখবা। আর তোমরা যদি সবচেয়ে বেস্ট হয় তোমাদের হাতের লেখাকে স্পিড বাড়ানোর জন্য তোমরা একবার বসে একটা মডেল করার ট্রাই করো।
যে এক জায়গায় বসলা, একটা প্রশ্ন নিয়ে বসলা, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে টাইম ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা সৃজনশীল লিখে ফেললা, তোমার হাতের কতটুকু জোর আছে তুমি বুঝতে পারবা। সো আশা করছি ভিডিওটি ভালো লাগলো। সো ভালো লাগলে ভাইয়ারা তোমাদের, হ্যাঁ, আর নেক্সট গত ভিডিওতে আমি তোমাদের যেটা বলছিলাম যে 500 সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য, সো তোমরা অনেকেই শেয়ার মেয়ার করেছো এবং 500 না হলেও 450-এর কাছাকাছি হয়ে গেছে। সো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো শেষ মুহূর্তে সেটাই বলছি ভাইয়ারা, ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, কেননা সামনে এমন এমন ভিডিও আনবো যেগুলো তোমাদের অনেক উপকৃত হবে এবং তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে দেবে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই টাইমে দেখছি তোমার ইউটিউবে অনেক ঘোরাফেরা করার পর আমি দেখছি আমার সামনে অনেক আমার 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 বয়সের বা আমার চেয়ে বড় বা ছোট এই টাইপের অনেক বয়সের অনেক পোলাপাইন আছে যারা তোমার এই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করছে, বাট তাদের ভিডিওগুলোর থাম্বনেইলে যা দেয়া আছে বা তারা যে বিষয়ে জানাতে চায় এবং ভিতরে যে বিষয়টা বলে আসলে তাদের দুজনের মধ্যে পুরো আকাশ পাতাল তফাৎ ভাই। সেই সমস্ত সাজেশন দেখে ভাই তোমার কোনো কাজে আসবে না। আমি প্রত্যেকটা ভিডিও, এই যারাই ওই টাইপের ভিডিও বানাচ্ছে আমি প্রত্যেকের ভিডিওই চেক করলাম যে আসলে এরা কি দিচ্ছে বা কি লেভেলের কন্টেন্ট তারা আপলোড করছে। তো আমি সবগুলো বিশ্লেষণ করার পর দেখলাম ভাই সব উল্টাপাল্টা। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো, ওগুলো উল্টোপাল্টা। তুমি ওগুলার চেয়ে তুমি তোমার বড় ভাই, তুমি তোমার কাছের বড় ভাই যদি থাকে তাদের সাথে পরামর্শ নাও, এবং আমি তোমাদেরকে 100% রিয়েল ইনফরমেশন সহ রিয়েলভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদেরকে বললাম কারণ তোমরা উল্টাপাল্টা লোকের ভিডিও দেখো না। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকো এবং ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।